কোনো কিছু জানতে গেলে, কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে আমরা প্রশ্ন করি তো অনেককে। সেই প্রশ্ন করার দিক থেকে ইংলিশ গ্রামারে ওই বাক্যটাকে বলা হয় কি? প্রশ্নসূচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ভালো করে না বুঝলে আমরা হয়তো অন্যকে প্রশ্ন ঠিক করে করতেও পারবো না। তাই একটা কথা প্রথমে জানা দরকার যে প্রশ্ন করতে গেলে আমাদেরকে দুটো ওয়ার্ড মনে রাখতে হবে, একটা কয় রস্যইকার আর একটা কয় দীর্ঘইকার। কেন এই দুটো ওয়ার্ড বললাম? কারণ বাংলায় কয় রস্যইকারও দেখতে পাই, আবার কয় দীর্ঘইকারও দেখতে পাই। এটা পার্থক্যটা কি, তফাৎটা কি আছে, এগুলো আলাদা কেন করা হয়? এই কয় রস্যই যখন লেখা থাকবে তখন প্রশ্নের উত্তরটা আমার হ্যাঁ অথবা নাতে দেওয়া যাবে। প্রশ্নের উত্তরটা যখন হ্যাঁ বা নাতে দেওয়া যায় তখন আমাদেরকে কয় রস্যইকার দিয়ে প্রশ্নটা লিখতে হয়। আর যখন প্রশ্নের উত্তরটা বর্ণনামূলক হবে, বর্ণনামূলক, তখন কিন্তু আমাদেরকে প্রশ্নটা কয় দীর্ঘইকার দিয়ে করতে হয়। ইংলিশে এই কোশ্চেনটাকে দুভাগে ভাগ করা হয়েছে। কোশ্চেন কভাগে বললাম? দুই ভাগে। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। আরেকটা WH কোশ্চেন। এই দুটি কোশ্চেন। আজকে এই ইয়েস নো কোশ্চেন সম্পর্কে একটু ভালো করে জেনে নিই। ইয়েস নো কোশ্চেন তৈরি করতে গেলে বা প্রশ্ন জিজ্ঞাসা করতে গেলে আমাদেরকে ইংলিশে প্রথমে একটা অক্সিলিয়ারি ভার্ব লাগে, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয়। এই অক্সিলিয়ারি ভার্বের ঠিক পরেই বাক্যের কর্তা অর্থাৎ সাবজেক্টকে প্রোভাইড করতে হয়। সাবজেক্ট, এই সাবজেক্টের ঠিক পরেই মেন ভার্ব চলে আসে, মেন ভার্ব। আর এই মেন ভার্বের পরে বাক্যের অবজেক্টকে দিতে হয়, অবজেক্ট। আর শেষে ওই মা কালীর বাঁ হাতে থাকা খড়গটা অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন আমাদেরকে এখানে দিতে হয়, তবে যে কোশ্চেনটা সম্পূর্ণ হয়। তো এই যে স্ট্রাকচারটা লিখলাম, এই স্ট্রাকচারটা থেকে এই ওয়ার্ডগুলোকে একটু আগে ক্লাসিফাই করে দেখে নিই। অক্সিলারি ভার্ব কি জানি? অবশ্যই জানি। আমি আরো একবার বলছি, অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, আরেকটাকে মোডাল অক্সিলিয়ারি বলা হয়। প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে আমরা কাদেরকে দেখতে পাই? বি, হ্যাভ, ডু। বি, হ্যাভ আর ডু কে দেখতে পাই। বি কোনগুলো? বি হচ্ছে এম, ইজ, আর। আর এদের এই পাস্ট হচ্ছে ওয়াজ আর ওয়ার। এবার এম কোথায় বসে অবশ্যই জানি। সাবজেক্ট যদি আই হয় আমরা অবশ্যই এম বসাবো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ইজ বসাবো। আর সাবজেক্টটা প্লুরাল হলে অবশ্যই আমরা আর বসাবো। পাস্ট টেন্সেও ঠিক একই রকম। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার বসাবো। ক্লিয়ার হলো? এবার হ্যাভ ভার্বের ফর্ম গুলো কি কি? হ্যাভ ভার্বের ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, আর এদের পাস্ট হচ্ছে হ্যাড। হ্যাভটা বসে আই এর ক্ষেত্রে আর প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, আর হ্যাজটা বসে শুধুমাত্র সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। আর হ্যাড তো একটাই রূপ পাস্ট টেন্সে, তাই হ্যাডটা হ্যাডেই থেকে যাবে, অন্য কিছু রূপান্তর হবে না। ডুটার যে ফর্ম গুলো পাই আমরা সেটা কি? ডু পাই, ডাজ পাই। ডু আর ডাজটা প্রেজেন্ট, সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে, আর নরমালি কিন্তু ডু বসে। আর এদের এই পাস্ট হচ্ছে ডিআই, ডি, ডিড। এটা পাস্ট টেন্সে একটাই রূপ। এটা গেল প্রাইমারি অক্সিলিয়ারি। এরপর মোডাল অক্সিলিয়ারি একটু জেনে নিই। মোডাল অক্সিলিয়ারি কি কি থাকে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এগুলো সাধারণত মোডাল অক্সিলারি হিসাবে আমরা জেনে থাকি। ব্যাস, অক্সিলারিটা ক্লিয়ার হলো।
এবার বাক্যের সাবজেক্ট, কি করে বাক্যের সাবজেক্ট পাওয়া যায় জানি তো। বাক্যের সাবজেক্টটা পাওয়া যায় এই যে মেন ভার্ব, এই মেন ভার্বকে যদি আমরা কে দিয়ে আর কি দিয়ে প্রশ্ন করি, মেন ভার্বটাকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টটা আমরা পেয়ে যাব। যদি মেন ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি তাহলে সাবজেক্ট হিসাবে আমরা ব্যক্তিকে পাবো, আর যদি মেন ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করি তাহলে সাবজেক্ট হিসাবে আমরা বস্তু পাবো। এটা কিন্তু একটু ভালো করে মনে রাখবো। ব্যাস, ক্লিয়ার হলো। মেন ভার্বটা কি করে খুঁজে পাবো তাহলে এটাও বলে দিই যে কাজ করা শব্দ মানেই করা, হওয়া আর আছে, আছে এগুলো বোঝালেই কিন্তু মেন ভার্ব হয়। ব্যাস, এবার বাকি যা পড়ে থাকে সেটা কি অবজেক্ট। যদি বলি যে অবজেক্টটা পাবো কি করে, অবজেক্টটা খুঁজবো কি করে, তখন ওই মেন ভার্বটাকেই, এই মেন ভার্বটাকেই কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেগুলো উত্তর আমরা পেয়ে থাকি সেটাকে আমরা অবজেক্ট বলি। আর শেষে কিন্তু এই জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই আমাদেরকে বাক্যের মধ্যে দিতে হবে। এবার একটা বাংলা বাক্য দিয়ে দেখি যে গঠনটাকে ঠিক মতো করে সাজাতে পারি কিনা। তুমি তুমি কি সেখানে গিয়েছিলে, গিয়েছিলে, তুমি কি সেখানে গিয়েছিলে। এটা সাপোজ আমার বাংলাতে একটা প্রশ্ন করা আছে, এটা আমি ইংলিশে লিখবো কিভাবে। ইংলিশে লিখতে গেলে সবার প্রথম আমাদেরকে টেন্স দেখতে হয়। গিয়েছিলটা টেন্স, কাজ করা শব্দ বুঝতেই পাচ্ছি, এটা ভার্ব। এটা কোন টেন্সের ভার্ব, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব, যেমন একটা জিনিস মনে রাখবো যে কান টানলে যেমন মাথা আসে, বাক্যের মেন ভার্বটাকে খুঁজে পেলে সবকিছু কিন্তু আমাদের নখ দর্পণে চলে আসে। তাই ভার্বটাকে খুঁজে পেয়েছি মানে এবার একে আমি কে দিয়ে প্রশ্ন করব। কে গিয়েছিল, তুমি। এই তুমিটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। ক্লিয়ার হলো। তাহলে এই সাবজেক্টটা পেয়ে গেলাম, ভার্বটা পেয়ে গেলাম, বাকি যেটা পড়ে থাকে সেটা কি, সেটা হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, বাংলায় বাক্যের গঠনটা কি, সাবজেক্ট অবজেক্ট ভার্ব এসবই, এটা মনে রাখবো। বাংলা মানেই, বাংলা মানেই বাক্য থাকবে এস ও ভি, আর ইংলিশে বাক্যটা লেখা থাকবে এস ভি ও। ঠিক আছে, এটা তাহলে এবার এইটাকে ট্রান্সফার করব ইংলিশে। এই জন্য প্রথমে কি দিতে বলেছে, প্রথমে দিতে বলেছে অক্সিলিয়ারি ভার্ব। তো এই যে গিয়েছিলে ভার্বটা, যাওয়ার ইংলিশ কি, গো। গিয়েছিলে মানে পাস্ট ইনডিফিনাইট, তার মানে ডাব্লিউ ই এন টি করা আছে, ডাব্লিউ ই এন টি করা আছে ওয়ে। এখানে কি কোনো প্রকার অক্সিলারি ভার্ব আছে না। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আমরা না পাই, আমাদেরকে অক্সিলারি ভার্ব কিন্তু আনতে হয়। কিভাবে আনবো, মনে রাখবো এই যে মেন ভার্ব, এই মেন ভার্বের অর্থ, মেন ভার্ব এর অর্থ যদি, যদি হওয়া হয়, মেন ভার্বের অর্থটা যদি হওয়া বোঝায় তাহলে বি আসবে। মনে রাখবো, যদি মেন ভার্বের অর্থটা করা বোঝায় তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে ডু আসবে। যদি মেন ভার্বের অর্থটা আছে বোঝায় তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ আসবে। এবার ফর্ম গুলো তো আমরা আগে লিখে দিয়েছি, আগে জেনে নিয়েছি। বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব মানে ডু ডাজ আর ডিড। ব্যাস, এবার এখানে ক্রিয়াটা কি রয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স কি বোঝাচ্ছে, এটা গিয়েছিলে, যাওয়া মানে তো কাজ করা, কাজ করা মানে কি আসছে আমার কাছে, ডু। এই ডুটা আমার সিলেক্ট হলো। এবার ডু এর ফর্ম গুলো ব্যবহার করব। ফর্ম বলতে টেন্স অনুযায়ী আসে, এটা মেন ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো এই ডু ভার্বের যে ফর্ম গুলো জেনেছিলাম, এখানে এই ডু আর ডাজ এটা কি ছিল, প্রেজেন্ট। তো এর পাস্ট কি, ডিআইডি। তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে কি আসবে, ডিড, ডি আই ডি। কথাটা বুঝতে পারলাম তো কিভাবে এলো ভার্বটা, ডিড। এবারে এই অক্সিলারি ভার্বের পরে কি লেখা আছে, সাবজেক্ট। তো সাবজেক্ট কোনটা, তুমিটা। তুমির ইংলিশ কি, ইউ, ডিড ইউ। আচ্ছা, এবার কি করতে হয়, মেন ভার্ব দিতে বলেছে, সাবজেক্টের পরে মেন ভার্ব। খেয়াল রাখবো যে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব যদি, অক্সিলিয়ারি ভার্ব যদি পাস্ট হয়, পাস্ট হয় তাহলে
তাহলে মেন ভার্ব, মেন ভার্ব অলওয়েজ, অলওয়েজ PRESENT, প্রেজেন্ট। এটা ভালো করে মনে রাখবো, সব সময় কাজে লাগবে ইংলিশের ক্ষেত্রে। অক্সিলারি ভার্ব যদি পাস্ট হয়, মেন ভার্ব অবশ্যই প্রেজেন্টে লিখতে হবে, প্রেজেন্ট ফর্মে। তাহলে এখানে অক্সিলারি ভার্বটা আমার পাস্ট হয়েছে, ডিড দা পাস্ট। এবার মেন ভার্বটা কোন ফর্মে লিখতে হয়েছে? প্রেজেন্ট ফর্ম। তাহলে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্মটা কি? গো। তো এখানে আমরা গো লিখব, গো। আচ্ছা, সেখানের ইংলিশ কি? সেখানের ইংলিশ হলো দেয়ার, THERE, দেয়ার। এবারে জিজ্ঞাসা চিহ্নটা দেব, ডিড ইউ গো দেয়ার? তুমি কি সেখানে গিয়েছিলে? এটা। এবার আরেকটা জায়গা ভালো করে ক্লিয়ার করব, যে প্রশ্ন আমাদের কাছে হ্যাঁ বাচকও হতে পারে, আবার না বাচকও হতে পারে। এই যে এই বাক্যটা, এই বাক্যটার পরিবর্তে এটা রয়েছে হ্যাঁ বাচকে, হ্যাঁ বাচকে। এবার আমাদেরকে যদি না বাচকে প্রশ্ন করে, তাহলে এটা আমরা এই বাক্যটাই ঘুরিয়ে লিখতে পারি কি, যে তুমি কি, তুমি কি সেখানে, সেখানে যাওনি? তুমি কি সেখানে যাওনি? এটা নেগেটিভ বাক্য বোঝাচ্ছে। তাহলে এখন ক্রিয়াপদটা কোনটা? ক্রিয়াপদ হচ্ছে একই রকম, ওই যাওনিটা ক্রিয়াপদ, সরি হ্যাঁ ক্রিয়াপদ হচ্ছে যাওনিটা, আর কর্তাটাকে, কর্তা হচ্ছে তুমিটা। তাহলে অক্সিলারি ভার্ব আনতে হবে একই রকম। কি আসবে? যাওনিটা সেই পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ডিড। তাহলে ডিডটাই এলো, ডিড। এবার আসছে কি, নেগেটিভ শব্দ কি কি রয়েছে? নেগেটিভ শব্দ নট, নেগেটিভ শব্দ কি? নট। এই নট কে সব সময় অক্সিলারি ভার্বের পরে দিতে হয়। কি বললাম? নট কে সব সময় অক্সিলারি ভার্বের পরে দিতে হয়। তাহলে এখানে ডিড এর পরে আমরা নটটা দেব, ডিড নট। তুমি ইংলিশ কি? ইউ। এবার অক্সিলারি ভার্ব পাস্ট মানে মেন ভার্বটা প্রেজেন্ট, ডিড নট ইউ গো, আর সেখানের ইংলিশ THERE, জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস। তাহলে ডিড নট ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাওনি? এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা দুটো ফরম্যাটের মধ্যে আজকে একটা জানলাম, যে ইয়েস নো কোশ্চেন এর ফরম্যাটটা কিভাবে, ইয়েস নো কোশ্চেন তৈরি করতে হয়। প্রথমে অক্সিলারি ভার্ব দিতে হয়, তারপরে সাবজেক্ট লাগে, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, শেষে জিজ্ঞাসা চিহ্ন। অক্সিলারি ভার্ব গুলো সম্পূর্ণরূপে জেনে নিলাম, যা কিছু আছে। প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি, প্রাইমারি কোনগুলো, মোডাল কোনগুলো জানলাম, কখন কোনটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু জেনে নিলাম। এবার নিশ্চয়ই আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট সহজেই করে নিতে পারবো।